আপনি খেয়াল করবেন আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে প্যাট্রিয়ার্কি, ফেমিনিজম বা মাস্কুলানিটি নিয়ে কোনো মিম দেখছেন, তখনই দেখবেন সেই মিমের নিচে কমন কমেন্ট হলো মেয়েরা এমনই হয় বা ছেলেরা এমনই হয় বা Boys will be boys. তাই না? আচ্ছা, ধরে নিন ২০ জন পুরুষ এবং ২০ জন নারীর মধ্যে দল ভাগাভাগি করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন নারীদের নিয়ে আলাদা দল করা হয়েছে এবং পুরুষদের নিয়ে আলাদা দল। এই দলের ভেতরে আদৌ কি কোনো ব্যালেন্স আছে? নাকি খেলা হলে একপেশে মাস্কুলিনিটি গেম হয়ে দাঁড়াবে? যেখানে একজন পুরুষ মানুষ মা, মেয়ে, বউ কিংবা বোনের সাথে একই ছাদের নিচে বসবাস করছে, একই টিম হয়ে থাকছে দিনের পর দিন, তাহলে দল গঠনের সময় কেন ছেলে-মেয়ে আলাদা করা হলো? আমরা সবাই যেই বিভেদ নিয়ে কথা বলছি, এই বিভেদটা আসলে নারী পুরুষের বিভেদ নয়, বরং প্যাট্রিয়ার্কি এবং ফেমিনিজমের বিভেদ। এই শব্দগুলোর আসল অর্থ কি চলুন দেখে নেওয়া যাক। প্যাট্রিয়ার্কি হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সব ক্ষমতা পুরুষের থাকবে, বাংলায় যাকে বলা হয় পুরুষতান্ত্রিকতা। ফেমিনিজমের সংজ্ঞা কি তাহলে সকল ক্ষমতা নারীদের হাতে থাকা? হুম, একদমই নয়। বরং ফেমিনিজম হলো এমন এক চিন্তাধারা যেখানে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমতা থাকবে। এর মানে হলো নারীদের জন্য ঠিক ততটুকু সুযোগ সুবিধা থাকবে ঠিক যতটুকু একজন পুরুষের রয়েছে। এই চিন্তাধারা আপনাকে বোঝাতে সব থেকে সহজ উদাহরণ হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে না শুধু, বরং শহরের আনাচে কানাচে এখনো অনেক এমন পরিবার রয়েছে যাদের খাবারের সময় ঘরের পুরুষেরা আগে খেয়ে নেয়, তারপরে ঘরের মেয়েরা খায়। মাছের মাথাটা সবসময় ছেলেদের জন্যই বরাদ্দ থাকে। কেউ যদি এরকম পরিবারে ফেমিনিজম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কি সেটা এইভাবে করবে যে এখন থেকে মেয়েরা আগে খেয়ে নিবে, তারপর ছেলেরা খাবে? না, বরং একসাথে খাবে। ব্যাপারটা তো এমনই হওয়ার কথা ছিল, তাই না? তার মানে এই দাঁড়ালো যে ফেমিনিজম শব্দটা ফিমেল থেকে আসলেও এর মানে পুরুষ বিদ্বেষ নয়, এবং এমনও নয় যে তারা পুরুষের থেকে বেশি ক্ষমতা চায়। বরং এই অর্থের জন্য আরেক শব্দ আছে, তা হলো ম্যাট্রিয়ার্কি, যেটাকে প্যাট্রিয়ার্কির বিপরীত শব্দ বলা যেতে পারে। তাহলে ফেমিনিজমের আসল অর্থ পাওয়া গেল হলো ছেলে আর মেয়ের মধ্যে যেন সুযোগ, সুবিধা এবং অধিকারের সমতা থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একজন পুরুষ কি কখনো ফেমিনিস্ট হতে পারে? অবশ্যই পারে। আপনি যদি একটা ছেলে আর একটা মেয়ের বাবা হয়ে থাকেন এবং তাদের দুইজনকে নিয়ে আপনি ঘুরতে বের হন, তাহলে কি আপনি আপনার ছেলেকে আইসক্রিম কিনে দিবেন কিন্তু মেয়েকে কিনে দিবেন না? ব্যাপারটা এমন? তা তো নয়। ব্যাপারটা এতটাই সিম্পল। তার মানে আপনি আপনার মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে ঠিক সমান সুবিধা দিচ্ছেন যতটুকু আপনার ছেলেকে দিয়েছেন। আর আপনি মনের অজান্তেই ফেমিনিজমে বিশ্বাস করছেন। একজন পুরুষ মানুষ ফেমিনিস্ট নয় এর মানে হলো সে তার বোনের অধিকার সম্পর্কে উদাসীন কিংবা মেয়ের সুযোগ সুবিধা সম্পর্কে উদাসীন। এখন হয়তো আরেকটা প্রশ্ন আসতে পারে যে একজন নারী কি কখনো প্যাট্রিয়ার্কাল হতে পারে? হওয়া উচিত কি উচিত না সেই আলোচনা আরেকদিন, কিন্তু অবশ্যই হতে পারে। আশেপাশে তাকালে অনেক মহিলা মানুষকেই তার নিজের মেয়ের স্বামী থেকে নির্যাতিত হওয়ার খবরে বলতে শুনবেন, এগুলা একটু আধটু হয়, সহ্য করে নিতে হয়। আমরা কত সহ্য করেছি। এরা প্যাট্রিয়ার্কির পক্ষে সাফাই গাইছে এবং এটাকেই লেজিটিমেট করার ট্রাই করছে। আমাদের সমাজে একজন আদর্শ বউয়ের এমন এক স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গিয়েছে যে সবাই বিশ্বাস করে একজন আদর্শ বউ মানেই হলো স্বামীর কথা শুনবে, তার সেবা করবে, স্বামী যদি কোনো ভুলও বলে সেটাও মাথা পেতে নেবে। একজন আদর্শ বউ বানাতে হলে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, স্ত্রী শুধু বাচ্চা লালন পালন করবে, ইত্যাদি। চিন্তাধারার এই স্ট্যান্ডার্ডকে আরো প্রভাবিত করেছে মেইন স্ট্রিম মিডিয়া। আজকাল নাটক, সিনেমা বা ইন্ডিয়ান সিরিয়াল খুললেই দেখতে পাবেন একতা কাপুর একজন নিজে মেয়ে হওয়া সত্ত্বেও একজন আদর্শ বউয়ের ছবি পোর্ট্রে করতে গিয়ে ঠিক এগুলাই দেখাচ্ছে। এর ফলে কি হচ্ছে? মহিলারা এগুলা দেখেই উদ্বুদ্ধ হচ্ছে এবং এটাকেই বাস্তবতা মনে করছে। আর এই মনে করার পেছনের কারণ হলো এই পুরুষতান্ত্রিক সমাজে একটু গ্রহণযোগ্যতা পাওয়া। সে জানে যে এটা সাপোর্ট না করলে গ্রহণযোগ্যতা কমে যাবে। যাই হোক, আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। ফেমিনিজম প্রতিষ্ঠার যে স্ট্রাগল, সেটা নারী ভার্সেস পুরুষের লড়াই নয়, বরং প্যাট্রিয়ার্কি ভার্সেস ফেমিনিজমের লড়াই, প্যাট্রিয়ার্কি হটানোর লড়াই। এই লড়াই যে শুধুমাত্র নারীদেরকে সম অধিকার দেবার লড়াই তা নয়, বরং পুরুষদেরকেও সম অধিকার দেবার লড়াই। একটু কনফিউশনে পড়ে গেলেন হয়তো যে নারীবাদ কিভাবে পুরুষদের সম অধিকারের লড়াই হতে পারে। বুঝিয়ে বলছি।
আমাদের দেশে অনেক পুরুষ জাতীয় সমস্যার পেছনে দায়ী এই পেট্রিয়ার্কি। আপনাকে যদি বলা হয় যে সমাজে বেকারত্বের হার বেড়ে গিয়েছে, দেশে অনেক বেকার, আপনার চোখে কি ভেসে উঠবে? একজন বেকার যুবকের চেহারাই মাথায় ভেসে উঠবে। একজন বেকার নারীর চেহারা কখনোই ভেসে উঠবে না। এর কারণ হলো আমাদের দেশের মেয়েদের চাকরি না থাকাকে কোনো সমস্যা হিসাবে দেখা হয় না, কারণ তাদের তো বিয়ে হয়ে যাবে, আলটিমেটলি গিয়ে তারা সংসারই করবে। কিন্তু একজন বেকার পুরুষ, সে তো সমাজের বোঝা স্বরূপ। পুরুষতান্ত্রিক সমাজের প্রধান চিন্তা হলো মেয়েরা ঘর সামলাবে আর ছেলেরা উপার্জন করবে। আর যদি ঘরের কোনো মেয়ে উপার্জন করে তাহলে সেই ঘরের পুরুষের তার থেকে বেশি উপার্জন করতে হবে। বিয়ের ক্ষেত্রেও খেয়াল করেন, লম্বা মেয়ের যেমন তার থেকে লম্বা পার্টনার চাই, ঠিক তেমনি খাটো মেয়েরও লম্বা পার্টনার চাই। আর যদি কোনোভাবে স্ত্রীর উচ্চতা স্বামী থেকে বেশি হয় তাহলে আশেপাশে ক্রিটিকের অভাব হয় না, এবং সেই মেয়েও এটা নিয়ে আজীবন দুঃখে থাকে যে আমার স্বামী লম্বা না। এই প্যাট্রিয়ার্কাল চিন্তাধারার কারণে আরেকটা বড় সমস্যা তৈরি হয়, তা হলো ছেলেদের ক্ষেত্রে যে কোনো রকম নেগেটিভ ইমোশন দেখানো নিষেধ হয়ে দাঁড়ায়। কোনো ছেলে যদি কান্নাকাটি করে তাহলে তাকে বলা হয় মেয়েদের মতো কাঁদতে হয় না। ছেলেরা যদি তার কষ্টের কথা বন্ধুদের কাছে বলে তাহলে সেটাকে ইমোশনাল উইক ধরা হয়। অন্যদিকে মেয়েরা তাদের বন্ধুদের সাথে অনেক বেশি ইন্টিমেট থাকে এবং ওপেনলি কথা বলতে পারে, দুঃখ শেয়ার করতে পারে। অথচ ছেলেদের বেলায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে নিজের ডিপ্রেশন নিজের মধ্যেই রেখে দিতে হবে। ঠিক এই কারণেই পুরো পৃথিবীতে সুইসাইডের দিক থেকে পুরুষ নারীদের থেকে এগিয়ে আছে। এই সবকিছুর পেছনে আসলে দায়ী হলো পুরুষতান্ত্রিক চিন্তাধারা এবং প্যাট্রিয়ার্কাল সোসাইটি। এসব থেকেই বোঝা যায় যে নারীরা যখন বলে প্যাট্রিয়ার্কি হটাও, তখন এর মানে এটা না কখনোই যে তারা পুরুষ বিদ্বেষী, বরং প্যাট্রিয়ার্কি এমন এক চিন্তাধারা যা নারী পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর। এই প্যাট্রিয়ার্কি হটানোর লড়াইয়ের আরেক নামই হলো ফেমিনিজমের লড়াই। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে ফেমিনিজমকে 4টা ওয়েভে ভাগ করা যায়। প্রথম ওয়েভ আসে 1800 থেকে 1900 সালের মাঝামাঝি সময়ে। তখন মেয়েরা নিজেদের রাজনৈতিক অধিকার চেয়ে রাস্তায় নেমে আসে। এর আগ পর্যন্ত মেয়েদের ভোটাধিকার ছিল না। সেই প্রথম তাদের ভোট দেবার অধিকার প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় ওয়েভ আসে 1960 সালে। তখন তাদের দাবি ছিল নিজেদের ঘরে জেন্ডার ডিসক্রিমিনেশন দূর করা। আর তৃতীয় ওয়েভ আসে 1990 সালের দিকে। তখন দাবি উঠে যে ফেমিনিজম শুধুমাত্র ফর্সা বড়লোকদের জন্যই নয়, বরং একইভাবে কালোদের জন্য এবং গরিবদের জন্যও বটে। চতুর্থ ওয়েভ হলো বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামের জেন জি ওয়েভ। খেয়াল করলে দেখবেন আজকাল ফেসবুকে অ্যালফা মেল হয়ে ঘুরে বেড়ানো পুরুষেরা ইতিহাসের এই সব কিছুই জানে না, কিংবা জানলেও উচ্চারণ করতে নারাজ। তারা ফেমিনিজমের কথা বলার সময় শুধুমাত্র একদিকেই পড়ে থাকে, তা হলো মেয়েদের নোংরামি। তারা মনে করে মেয়েরা নোংরামি করার স্বাধীনতা চাইছে, অথচ ফেমিনিজম কখনোই নোংরামি প্রমোট করেনি। ন্যূনতম অধিকারের জন্য যারা আন্দোলন করে ফল পাচ্ছে না, সেখানে নোংরামি করতে চেয়ে আন্দোলন করার মতো ইললজিক্যাল পয়েন্ট আর হতে পারে না। আর যারা বাস্তবে ফেমিনিজম বুঝে, তাদের কাছে নোংরামি আর ফেমিনিজমের মধ্যে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। ফেমিনিজমের মানে শালীনতার বিরোধ, অশ্লীলতা প্রমোট কিংবা নোংরামি করা, ছেলেদেরকে অবজেক্টিফাই করা কোনোটাই নয়। সমস্যা এসব অ্যালফা হয়ে ঘুরে বেড়ানো মানুষগুলোর চিন্তায়। ওরাই এটা বলে বেড়ায় যে ফেমিনিস্টরা ছেলেদেরকে দেখতে পারে না, ফেমিনিস্টরা ওপেন নোংরামি করতে চায়। এই ভুল চিন্তাধারা ছড়ানোর পিছনের কারণও হলো সেই প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট। অন্যদিকে অনেক মেয়েরা এই ভ্রান্ত চিন্তাধারাকেই আসল ভেবে বসে এবং মনে করে ফেমিনিজম মানেই ফ্রি মিক্সিং, ফেমিনিজম মানেই হলো যা ইচ্ছা তা। আর খোদ মেয়েদের এই রকম চিন্তা দেখে যারা কিছুই জানে না, কিছুই বুঝে না এই সম্পর্কে, তারা দিকভ্রষ্ট হয় যে এটাই যদি ফেমিনিজম হয় তাহলে ফেমিনিজম খারাপ। অথচ ফেমিনিজমের আসল অর্থ শুরুতেই বলেছি আপনাদের। আপনারা হয়তো ইতোমধ্যে ধারণা পেয়ে গেছেন যে ফেমিনিজম আসলে কি, সমাজ ফেমিনিজমকে কিভাবে দেখে, আর কিভাবে প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট ভ্রান্ত দিকগুলোকে আসল ফেমিনিজম বলে চালিয়ে নিচ্ছে, আর কিভাবে কিছু ভ্রান্ত মেয়ে মানুষ নিজেদের স্বার্থে সেই ভুল ব্যাখ্যাকেই ফেমিনিজম বলছে। এর মানে এই দাঁড়ালো যে সমস্যা ফেমিনিজমে নয়, বরং সমস্যা সমাজের চিন্তাধারায়, ব্যাখ্যায় এবং প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেটে। আজকে এ পর্যন্তই। কথা হবে আবার নতুন কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।